জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এবারে আপনারা যারা তারকেশ্বরে মহাদেবের মাথায় হর হর মহাদেব বলতে বলতে যারা জল নিয়ে রাস্তায় হাঁটবেন, ওপর থেকে সরকারিভাবে হেলিকপ্টার থেকে আপনাদের উপরে পুষ্প বৃষ্টি করা হবে, গোলাপের পাপড়ি, বিভিন্ন ফুলের পাপড়ি আপনাদের উপরে ছড়ানো হবে এবং ক্যাম্প থাকবে সরকারিভাবে। সরকার এবার থেকে প্রত্যেকটা বিশেষ করে বাছাই করা কয়েকটা রথযাত্রার কমিটি যারা রয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করবে। আজই নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই রকম রাজ্যের 60টা কমিটিকে বেছে নিয়েছেন এবং এরপরে আরো বাড়বে। রথযাত্রা যারা করেন, প্রাচীন রথযাত্রা, সেটা মাহেশ হতে পারে, সেটা হতে পারে মহিষাদল, বিভিন্ন জায়গায় রথযাত্রা হয় এবং আপনারা জানেন রথযাত্রার মেলাকেও আগের সরকার বন্ধ করে দিত। উদাহরণ রয়েছে, নজির রয়েছে, বেনজির সেই সব কাণ্ড হতো। 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে রথযাত্রার কমিটিগুলোকে। 60টা কমিটি পেয়েছেন। আজকে খুব বড় বড় খবর হয়ে গিয়েছে বন্ধুরা। লাহেক আলী গতকাল রাত্রে অ্যারেস্ট হয়ে গিয়েছে। বারুইপুর কাণ্ডে যারা উস্কানি দিয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন ছিল লাহেক আলী। আপনাদেরকে বারবার বলেছি, সম্ভবত আমরা প্রথম, দেখুন অত্যন্ত ছোট চ্যানেল আমাদের, কিন্তু আমরা বলেছি এটা, যে এই লাহেক আলী কিন্তু এই 2026-এ বিধানসভা ভোটে দাঁড়িয়েছিল। আপনারা একটু পুরনো এপিসোডগুলো খুঁজে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসল সত্যি বলে যে এপিসোডটা তৈরি করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে সিপিএম এর নেতা, সিপিএম এর প্রার্থী কি কারণে বলছে একটা বাচ্চার উপরে যখন নির্যাতন হয়ে গেল, ধর্ষণ করে খুন করা হলো, তারপরে সে কি করে সব জানতা হয়ে গেল, আরএসএস করেছে, বিজেপি করেছে, বড় বড় সব বাতেলা মারছিল। এবং শুধু তাই নয়, রাস্তা আটক, রেল লাইন আটক, হিংসায় উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা, বিভিন্ন রকমের সব কাণ্ড কারখানা করেছিল সেই সিপিএম নেতা লাহেক আলী। তাকে গতকাল রাত্রে তুলে নিয়েছে, তাকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বড় কাণ্ড হয়ে গিয়েছে। আর অভয়া কাণ্ডে জড়িত অন্যতম নির্মল ঘোষ, পানিহাটির বিধায়ক ছিল আগে, তারপরে মুখ্য সচেতক ছিল রাজ্য বিধানসভার, এবারে হেরে গেছে, অভয়ার মায়ের কাছে হেরেছে। তো সে তো বিরাট বড় কলঙ্কিত লোকজন আর কি এরা সব। তার ছেলে, সেও বিরাট বড় কালাকার, তার নাম তীর্থঙ্কর ঘোষ। তাকেও পুলিশ আজ সকালে, সে একটু আত্মগোপন করেছিল, লুকিয়েছিল, আজ সকালে দক্ষিণেশ্বরের কাছে একটা জায়গা থেকে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। অনেক কাণ্ড হয়ে গেছে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রাজ্য বিধানসভায় গিয়েছিলেন, আমরাও ছিলাম সেখানে। যে ছবিটা, ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি, এটা আমার মোবাইলে তোলা। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য গিয়েছিলেন কি উপলক্ষে? 3 জন যে বিজেপির রাজ্যসভায় মনোনয়ন পেয়েছেন যারা প্রার্থী, আজকে তারা মনোনয়নপত্র পেশ করেছেন। আগামীকালকে লাস্ট ডেট। অন্য কোনো দল আর মনোনয়ন জমা দিচ্ছে না। কারা কারা মনে আছে তো? সুস্মিতা দেব, তারপরে প্রকাশচিক বড়াইক এবং সুখেন্দু শেখর রায়, 3 জন আজকে মনোনয়নপত্র পেশ করেছেন এবং এরা 3 জন সাংসদ হতে চলেছেন। দেখুন অত্যন্ত বড় বড় খবর। লাহেক, নির্মল ঘোষের ছেলে, এর পাশাপাশি 3 জন প্রার্থী মনোনয়ন জমা দিল। আরেকটা বড় ঘটনা হয়ে গেছে মেয়র রোডে, যেটা ঋতব্রত তৃণমূল, মানে যেটা কেওড়াতলা তৃণমূল বা খালপাড়ের তৃণমূল বলে থাকি, সেখান থেকে ভেঙে বেরিয়ে আসা যে তৃণমূল কংগ্রেসটা কাজ করছে, এটাই মূলত আসল তৃণমূল আর কি। তারা 21শে জুলাই উদযাপন করবে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে, সেই জায়গায় গিয়েছিল। অনেক বড় বড় খবর হয়ে গেছে, কিন্তু তবু আমরা এই খবরটা করছি যে স্কুলে চূড়ান্ত নোংরামি হয়েছে। আমাদের মতে এই খবরটা কেন করছি জানেন? দেখুন, এটা ঠিকই যে কোনো শিশুর ওপরে যখন নির্যাতন হয় সেটা খুব বেশি করে বলা উচিত না, তার ছবি তো দেখানোই উচিত না, বা তার পরিবারের ছবি দেখানো উচিত না, আমরা দেখাবোও না। কিন্তু যেহেতু আমাদের পরিবারের, আমার নিজের সন্তান তো কেজিতে যায়, একজন ক্লাস 5-এ পড়ে, আর একজন সে একদম কিন্ডারগার্টেনে যায়, বেসরকারি স্কুলে পড়ে। আপনাদের প্রত্যেকের প্রায় বাড়িতে অথবা আত্মীয় স্বজনের অথবা বন্ধু বান্ধবের পরিবারে দেখবেন যে কোনো না কোনো বাচ্চা স্কুলে যাচ্ছে। আমরা চোখ বন্ধ করে নিশ্চিন্তে স্কুলে পাঠাই। আমরা যখন পড়েছি সরকারি স্কুলে পড়েছি, এবং এখন তো একটা ট্রেন্ড চলছে, ট্রেন্ড, কিছুটা ফ্যাশন, যে প্রাইভেট স্কুলে পড়াবো, হাজার হাজার টাকা খরচ, হাজার হাজার টাকা, কোথাও তো লক্ষাধিক টাকা খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ করে একদম বাবা মা অনেক কিছু তাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে অনেক জায়গায় কাটছাট করে ব্যয়, সেখানে তারা বাচ্চাদেরকে পড়াচ্ছে, নিশ্চিন্তে একটা তারা পড়াশুনো করবে, এটা তারা ভেবে নিচ্ছে, আমরা ভেবে নিচ্ছি যে আমাদের বাচ্চারা ঠিক থাকবে। কিন্তু তারপরেও ওই বাচ্চাদের উপরে এমন নির্যাতন করা হচ্ছে, এমন যৌন হেনস্থা করা হচ্ছে, সেটা কি হয়েছে না হয়েছে, তারপরে কি হয়েছে, কে করেছে, সবকিছু জানাবো। আগে এই বাচ্চাটির মায়ের কথাটা শুনুন, আপনাদের লোম খাড়া হয়ে যাবে। আপনাদের রোমকূপ খাড়া হওয়া শুধু নয়, আপনাদের চোখে জলও আসতে পারে।
আপনারা হতবাক হয়ে যাবেন যে এমন কাণ্ড হতে পারে। মা কি বলছেন? একটি বাচ্চা ক্লাস 1-এ পড়ে, সে প্রাইভেট স্কুলে পড়ে, ডিএভি পাবলিক স্কুল বলে একটা স্কুল রয়েছে বিভিন্ন জায়গায়, আসানসোলে আছে, কলকাতায় আছে, বিভিন্ন জায়গায় আছে, মেদিনীপুরে আছে। তো এই ডিএভি পাবলিক স্কুলে একটা বাচ্চার সঙ্গে কি হয়েছে শুনুন। মা যেটুকু বলবেন, তার বাইরে আরো যা যা হয়েছে সব বলবো আপনাদেরকে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, দরকার মনে করলে, সচেতনতা বাড়ানো দরকার মনে করলে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন, একটু লাইক করবেন, আর বেশি ভালো লাগলে একটু হাইপ তুলে দেবেন। শুনে নিন মায়ের কথাটা, একটু শুনে নি, আসুন। আনতে আসে, তো ছেলে স্কুল থেকে বেরিয়ে আমাকে বলে যে মা একটা ব্যাপার হয়েছে, আমি বাড়ি গিয়ে বলবো। আর বাড়ি যাওয়ার পরে ও যেটা সবার প্রথমে বলে যে যখন ও বাথরুমে যায় ক্লাস চলাকালীন, তখন যে মেল অ্যাটেন্ডেন্ট বয়েজ বাথরুমে যে মেল অ্যাটেন্ডেন্ট ছিল, সে ওকে চোখ বন্ধ করে মুখটা হাঁ করতে বলে, দিয়ে হাঁটু গেড়ে বসতে বলে। তারপরে ওর সাথে মলেস্ট করে। তো আমাকে স্কুল থেকে বেরোনোর পর 12টা 10 ছুটি হয়, স্কুল থেকে বেরোনোর পর বাড়ি যাই, ওই অ্যারাউন্ড 12:30 তখন বলে। আমরা বয়স 6.5 বছর, ক্লাস 1-এ পড়ে। হ্যাঁ, আমরা প্রিন্সিপালকে জানাই, আমার হাজবেন্ডকে জানাই, উনি অফিস থেকে আসেন। ও আমরা ওই অ্যারাউন্ড 1:30 আমরা স্কুলে এসে প্রিন্সিপালকে জানাই। জাস্টিস চাইছি। এইটুকু বাচ্চার সাথে যদি এরকম একটা ওরাল রেপ হয়, কি আমরা ওরাল রেপই বলবো, তো জাস্টিস চাইছি। একটা বাচ্চা স্কুলে আসছে, যার 6 বছর, মানে সে কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই বোঝে না। একটা ইনসিডেন্ট ঘটালো, বাচ্চারা কতটা সেফ সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। বারুইপুরের মতন ঘটনা যেখানে ঘটে, সেখানে আমাদের মানে এরকম একটা রেপুটেড স্কুলে আমরা বাচ্চাদের সেফ রাখার জন্য এরকম স্কুলে পড়াই, কানি টাকা দিয়ে পড়াই। সেখানে একটা মেল চাইল্ড, গার্ল চাইল্ডও না, একটা মেল চাইল্ডের সাথেও যদি এরকম অ্যাবিউজ হয়, আমরা কোথায়? আমাদের দেশের নিরাপত্তাটা কোথায়? আমার বাচ্চার নিরাপত্তা কোথায়? আমাকে প্রথমে বলা হলো যে স্টাফকে টার্মিনেট করে দেওয়া হবে, কিন্তু টার্মিনেট করে দেওয়ার পর তার শাস্তিটা কি হলো? শোনা যাচ্ছে। আমি সেই জন্যই গার্জেন গ্রুপে জানিয়েছিলাম। আমার প্রথমেই মনে হচ্ছে আমার সমস্ত গার্জেনদের, যারা আমার সহযোগী আছে, তাদেরকে জানানো উচিত। তো তারা প্রত্যেক আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারপরে আমরা আবার এসেছি এখানে, এবং তারাই আমাকে সহযোগিতা করেছে। পুলিশকে ফোন করতে বলেছে, 1098-এ ফোন করলাম। ফোন করে ওখান থেকে আমরা সহযোগিতা পেয়েছি, 10 মিনিটের মধ্যেও পুলিশ এসছে। স্কুল থেকেও পেয়েছি, কারণ অ্যাকিউজডকে বন্দি করে রাখা হয়েছিল, প্রিন্সিপাল স্যার বন্দি করে রেখেছিলেন। ওভারঅল পুলিশের যে অ্যাক্টিভিটি, তাতে আপনারা খুশি? আপাতত তো খুশি, লেটস সি কি হয়। আপাতত তো খুশি। একটিমাত্র ঘটনা, এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে? সেরকম খবর তো আমাদের কাছে নেই। সরকারের কাছে জাস্টিস প্রত্যাশা করবো, যেটা পস্কো অনুযায়ী হয়, যেটা সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা করব। আমার বাচ্চার এখনো বলছে আমার গলাটা একটু ব্যথা করছে, তবুও স্টেডি বলে এখনো একটু স্টেবল আছে। না, হসপিটালে নিয়ে যেতে হয়নি, লিখিত অভিযোগ করছি। ম্যাডামরা এফআইআর নিচ্ছেন, আমাকে এফআইআর করতে বলেছে, আমি এফআইআর এক্ষুনি করছি। দেখুন, এই বাচ্চাটি পড়তো ক্লাস 1-এ, প্রথম শ্রেণীতে পড়তো। 6 থেকে 6.5 বছর বয়স, মানে প্রথম শ্রেণীতে তো ভর্তির জন্য 6 বছর বয়স খুব স্বাভাবিক। একটি বাচ্চা মানে শিশু। তো যে করেছে সে একজন অস্থায়ী কর্মী স্কুলের। আর প্রাইভেট স্কুল মানে কোথাও কোথাও একদম সেই পায়রার খাঁচার মতো। কিন্তু এই যে স্কুলটা ডিএভি পাবলিক স্কুল, এখানে তো বিরাট ফি, বিরাট নকশা, বিরাট বড় গেট, তার ক্লাসরুম, বিরাট ব্যাপার, খরচাও বেশি। মোটামুটি অভিজাত বাড়ির পরিবার, অভিজাত অর্থে আর্থিকভাবে পয়সাওয়ালা, এবং অনেক গরিব মানুষও তাদের সর্বস্ব প্রায় কার্যত ত্যাগ করে, মানে না পারলেও টানতে পারবে না, তাও বাড়ির বাচ্চাটাকে আমি একটা বিরাট বড় স্কুলে পড়াবো, তাকে বিরাট লাট সাহেব করাবো, এই সমস্ত সব ধারণা থাকে আমাদের বাবা মায়েদের। তো এই সব স্কুলে, এই স্কুলটা কিন্তু কলকাতার না, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর না, হলদিয়া না, এটা মেদিনীপুর, একদম মেদিনীপুর টাউনে, মানে পশ্চিম মেদিনীপুরের যে সদর, যেটা অফিস মেদিনীপুর শহর, সেই মেদিনীপুর শহরে কংসাবতীর তীরে বিরাট বড় জায়গা নিয়ে ডিএভি পাবলিক স্কুলটার নাম। এদের যে পরিচালন সমিতি, ডিএভি কলেজ ম্যানেজিং কমিটি, নিউ দিল্লি,
মানে দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয়। সিবিএসই স্কুল, মানে এদের যে সিলেবাস, এদের যে পঠন পাঠন, এদের যে বোর্ড আর কি, সেটা হচ্ছে সিবিএসই। বিভিন্ন বোর্ড হয়, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা মাধ্যমিক শিক্ষা পর্ষদ হয়, অনেক স্কুল আইসিএসই হয়। তো এটা হচ্ছে কোয়েড স্কুল, একদম নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত এখানে পঠন পাঠনের ব্যবস্থা আছে। আর বিরাট বড় ব্যবসা তো বটেই, মানে এরা সব বলে আমরা এক্সেলেন্স, উমুক তুমুক, বিরাট রেজাল্ট করি, আমাদের এখান থেকে বেরিয়ে উমুক হয় তুমুক হয়। সেটা আপনার স্কুলের চাটাই পেতে ওই মাটির দাওয়ায় বসে পড়াশুনো করেও অনেকে পাইলট হয়েছে, অনেকে সায়েন্টিস্ট হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, শিক্ষক হয়েছে, সাংবাদিক হয়েছে, বিভিন্ন পেশায় অনেকেই গেছে। কিন্তু বিরাট কিছু করতে হলে যে এইরকম একটা স্কুলে পড়াতেই হবে, এই ধারণাটা আমরা বাবা মায়েরা একটা অন্ধের মতো এটাকে বিশ্বাস করি। তো এবারে ফিরে আসি টপিকে, যে নোংরামিটা কি হয়েছে। নোংরামিটা হয়েছে একজন অস্থায়ী কর্মী, এই ছেলেটির, বলতে খারাপ লাগছে, কিছু মনে করবেন না, ঘটনাটা আপনাদের জানতে হবে। ঘটনাটা জানার জন্য কিছু মনে করবেন না। তাকে তার পেনিস তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। ছেলেটা নিঃশ্বাস নিতে পারছিল না, সে যা জানিয়েছে। ছেলেটা, মা তো পুরোটা খুলে বলতে পারছেন না, তবে অন্য আরেকটা ইন্টারভিউতে আমি শুনেছি, একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে, তিনি বলেছেন যে আমার ছেলে মারাও যেতে পারত, তার দম বন্ধ হয়ে আসছিল। এটা কার্যত ফার্যত না, এটা একটা ধর্ষণ। এই যে কিছুদিন আগে বারুইপুরে হলো, তখন আমরা বলছিলাম না যে দেখুন, এনকাউন্টার হলে কি বন্ধ হয়ে যাবে? না, হবে না। তখনই সেই এপিসোডেই বলেছিলাম যে এই ধরনের কদর্য মানসিকতা, এটা বন্ধ হবে না, কিন্তু একটা চিন্তা থাকবে। এই যে এনকাউন্টার হয়ে গেলে তখন অন্তত কিছু করার আগে ভাববে। তো এ ভেবেছিল না ভাবেনি এখনো জানা যায়নি। পুলিশ সূত্রে এর নামও আমরা জানতে পারিনি। মানে যে অপরাধী তার কথা বলছি, যে অস্থায়ী কর্মী তার কথা বলছি, কম বয়সী ছেলে, মানে তার ছবিটাও দেখাচ্ছি না। এ তো লোকে পিটিয়ে মেরে ফেলবে, সেটা আমরা চাই না। তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর জেলা পুলিশের তরফে অত্যন্ত শ্রদ্ধেয়া, অত্যন্ত রেসপেক্টেড, অত্যন্ত সম্মানীয় তো বটেই, অত্যন্ত যোগ্য একজন পুলিশ অফিসার, পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন পাপিয়া সুলতানা। তিনি একটা প্রেস ব্রিফিংও দিয়েছেন এবং তিনি বলেছেন যে স্কুলে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের স্কুলগুলোকে, যাতে করে টয়লেটের বাইরে একটা করে সিসি ক্যামেরা রাখা হয় এবং কোনো কর্মী নিয়োগকে প্রথম প্রাধান্য যাতে দেওয়া হয় বয়স্ক কোনো মহিলাকে। আর যদি কোনো কর্মী নিয়োগ করা হয় তার আগে যেন তাকে খোঁজ খবর নেওয়া হয়, তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, তার এইসব আর কি। আর তাকে একটুখানি ট্রেনিং দেওয়া যে কি করা উচিত, কি করা উচিত না। এইবারে এই যে ঘটনাটা ঘটেছিল গত শুক্রবার, তার পরের দিন এফআইআর হয়েছে এবং যে দুষ্কৃতী সে ধরাও পড়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অভিভাবকরা যে প্রশ্নটা করছেন, তারা আজকে সকাল থেকে ওই স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, তারা জাস্টিসের দাবিতে সরব হয়েছেন। তো এবার বলবেন দুষ্কৃতী ধরা পড়ে গেছে, কিসের জাস্টিস? আচ্ছা, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, স্কুলের তরফে, মানে কর্তৃপক্ষের তরফে, প্রিন্সিপাল হোক বা তার ক্লাসের টিচার হোক বা অন্য কেউ হোক, মিনিমাম খবরটা তো নেবে যে বাচ্চাটা কেমন আছে, ঠিক আছে কিনা, কারণ বাচ্চা তো স্কুলে যাচ্ছে না। অথচ এই ঘটনাটা জানে স্কুল কর্তৃপক্ষ, প্রিন্সিপাল জানেন। মিনিমাম কি একটা বিবেক ছিল না যে একটা বাচ্চার উপরে এত বড় কাণ্ড হয়েছে, সে মারাও যেতে পারত, তার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল, ওইটুকু তো বাচ্চা, ফুলের মতো শিশু, একটা বাচ্চা 6 বছর 6.5 বছর বয়স, তার সঙ্গে যেটা করা হয়েছে দরজা বন্ধ করে বাথরুমের মধ্যে, এই ছেলেটা মারা যেতে পারত, মারা যায়নি। কিন্তু স্কুল কি তার দায় এড়াতে পারে? অভিভাবকরা সেই প্রশ্নটা তুলেছেন। তারা দাবি করছেন যে প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে, অথবা স্কুল কর্তৃপক্ষ ওই প্রিন্সিপালকে অন্য কোথাও সরিয়ে দিক। একদম সঠিক দাবি, ন্যায্য দাবি। কারণ এত বড় একটা জঘন্য কাণ্ড হওয়ার পরে এই স্কুলের সর্বোচ্চ পদে ওই খালি ফুটফাট করে ইংরেজিতে কথা বলবো, স্যুট বুট পরে টাই পরে বসে থাকবো, আর বাচ্চাদেরকে কাল লাল জামা পরে এসো, অমুক দিন নীল জামা পরে এসো, কালকে বাদামি চুল করে এসো, কালকে ওই সেজে এসো, সং সেজে এসো, বাঘ সেজে এসো, দরকার নেই। এইরকম প্রিন্সিপালের দরকারই নেই। এই প্রিন্সিপাল এখন কি করছেন, তিনি পুলিশের সাহায্য নিয়েছেন, তিনি অন্যান্য স্কুলে
ডিএভি স্কুল তো অনেকগুলো, তাদের যারা প্রিন্সিপাল রয়েছে তাদেরকে ডেকে বুঝিয়ে অভিভাবকদের ক্ষোভকে সামলানোর চেষ্টা করছেন, কিন্তু এই ধরনের প্রিন্সিপালকে তো আমরা বলবো অ্যারেস্টও করে নেওয়া উচিত। পদত্যাগ তো ন্যূনতম, রেজিগনেশন করতেই হবে। অভিভাবকরা সেই দাবিটা তুলেছেন। আপনারা বলুন তো, একটা ক্রাইম যখন হয়ে গেল, এই ক্রাইমকে কি এটা প্রচ্ছন্নভাবে প্রশ্রয় দেওয়া নয়? কারণটা কি? তার কারণ এই প্রিন্সিপালের উচিত ছিল ওই বাচ্চাটার সঙ্গে কথা বলার, তার বাড়িতে যাওয়ার, অন্তত কাউকে পাঠিয়ে খবর নেওয়ার। কিছুই করেননি এই প্রিন্সিপাল। একটা দৃষ্টান্ত তো তৈরি করা উচিত। প্রত্যেকটা স্কুলে যারা আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, এই কাণ্ডের পরে আমাদের তো সেই দাবিটা তোলা উচিত যে হ্যাঁ, মেদিনীপুর ডিএভি স্কুলের প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে, অথবা তাকে পানিশমেন্ট পোস্টিং দিতে হবে। কর্তৃপক্ষ যদি মনে করে তাকে সরিয়েও দিতে পারে, সাসপেন্ড করতে পারে। আর পুলিশ প্রশাসন কি করবে তাদের ব্যাপার। পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে, পক্সো আইনে মামলা হয়েছে এবং দ্রুত চার্জশিট দেওয়া হবে, দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করা হবে। সেটা তো গেল ক্রিমিনালের দিক, কালপ্রিটের দিক, সেটা তো হবেই। সে তো আগে তৃণমূলের জমানা নয়, ব্যাপারটাকে চাপিয়ে দাও, চেপে যাও, হবে না। কালপ্রিট শাস্তি পাবেই। কিন্তু পাশাপাশি বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান যে এই ধরনের কোনো কাণ্ড হলে, এই ধরনের নোংরামি হলে স্কুলের মধ্যে, আগে তো শুনতাম কলেজে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে হয়েছে কিনা বলুন, হয়েছে কিনা? তৃণমূলের আমলে কলেজের মধ্যে ধর্ষণ হয়েছে কিনা, বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয়েছে কিনা? হয়েছে তো। স্কুলটা বাকি ছিল। স্কুলে কি ধরা পড়ছিল? 4 তারিখে যখন ফল প্রকাশ হলো, তারপরে বিভিন্ন স্কুলে, বিশেষ করে এই ধরনের প্রাইভেট স্কুলগুলোতে আলাদা আলাদা সমস্ত বিলাসবহুল কক্ষ, সেখান থেকে কন্ডম উদ্ধার হচ্ছে, আলাদা শয়ন কক্ষ রয়েছে, আছে, জানেন আপনারা, বিভিন্ন জেলায় জেলায় সব উদ্ধার হচ্ছে। তো আমরা বলছি না যে ডিএভি পাবলিক স্কুলেও ওই ধরনের কোনো রুম উদ্ধার হয়েছে, ওই ধরনের কন্ডম পাওয়া গেছে, সেগুলো বলছি না, কিন্তু এই কাণ্ডটা তো হয়েছে, অভিযোগ তো দায়ের হয়েছে। একজন অস্থায়ী কর্মী, সে এই জঘন্যতম কাণ্ডটা করেছে, নোংরামিটা করেছে একটা বাচ্চার ওপরে। আপনারা কমেন্ট করে বলবেন যে এরপরে ওই প্রিন্সিপালের থাকার কতটা যোগ্যতা রয়েছে, এই প্রিন্সিপালকে কি করা উচিত। অভিভাবকরা যে দাবি তুলেছেন সেটা ন্যায্য নাকি অন্যায্য? আমরাও অবশ্য একই দাবি তুলছি। আমরাও কি ঠিক বলছি নাকি ভুল বলছি? কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, হাইপ বাটনে প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।